আচ্ছা, তোমাদের আমি বলেছিলাম যার যেখানে ডাউট আছে সেই বিষয়টা আমাকে বলবে, আর আমি সেই কোশ্চেনটা একটু ভালো করে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটা আমি গুগল মিটে করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখো সেখানেও কিন্তু আমাকে মানে ফোনে করতে হতো ভিডিওটা। তাই সেখানে কিন্তু অতটা ভালো করে আমি তোমাকে বোঝাতে পারতাম না। তাই আজ আমি ভাবলাম যে তোমাকে খাতা পেনে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো এই প্রশ্নটা অনেকেরই আমি দেখলাম যে তোমরা অনেকেই কমেন্ট করে দাদা এই প্রশ্নটা বুঝতে পারিনি। দেখো এটা একটা সরলীকরণের অঙ্ক, আর সরলীকরণের অঙ্কের ক্ষেত্রে তুমি একটা জিনিস মাথায় রাখবে, বদমাস। এই যে BODMAS, এই বদমাস রুল তুমি ফলো করবা সরলীকরণের অঙ্কের ক্ষেত্রে। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ মানে এর যাকে গুণ বলা হয়, ডি ফর ডিভিশন ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, আর এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ। এইভাবে তুমি কাজ করতে করতে যাবা। তাহলে এবার সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা ব্যাকেটের কাজটা সবার আগে করতে হয়, মানে আমরা এই যে কোনো একটা ব্যাকেট তুমি আগে এই ব্যাকেটের কাজটা করো। এবার দেখো ব্যাকেটের মধ্যে আমরা ভাগের কাজটা আগে করব, তাই না? ব্যাকেটের মধ্যে আমরা এর যদি থাকতো তাহলে এর কাজটা আগে করতাম, কিন্তু এর নেই, তাহলে এখানে ভাগের কাজটা আগে করবো। দেখো 8কে যদি তুমি 1/4 দিয়ে ভাগ করো, দেখো আমি সবসময় বলি এই যে দুটো সংখ্যার মাঝে ভাগ চিহ্ন যদি থাকে সেই ভাগটাকে তুমি উল্টে গুণ করে দেবা সরলীকরণ অঙ্ক করার সময়। আর কি করবা, আর এই ডান সাইডে যে নাম্বারটা থাকবে তাকে উল্টে দিবা। দেখো 2, এটাকে উল্টে দিলে 1/2, কাটাকাটি করো 4, সেই একই আসবে। আর ডাইরেক্ট তুমি এটাকে ভাগ করতে পারতে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তুমি ডাইরেক্ট করতে পারবে না। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, এখানে লিখছি দেখো 8 গুণ করবা, আর এটাকে উল্টে দিয়ে তুমি বলবা 4/1। বোঝা গেল? এদিকে গুণ 4 রয়েছে, এদিকে ব্যাকেট, তারপরে 1/8, ব্যাকেট মানে গুণ, ব্যাকেট মানে কি গুণ। দেখো এবার এইটুকু তুমি কাটাকাটি করো, বেরিয়ে যাচ্ছে, গুণ চিহ্ন থাকলে ওপর নিচে কাটাকাটি যায়। তাহলে এবার থাকলো 4 4 16, তাহলে এই টোটাল কাজটা করে আমরা কত পেলাম, 16 পেলাম। দেখো তার আগে যোগ চিহ্ন আছে, এই যে যোগ চিহ্নটা বসালাম। এবার দেখো রয়েছে কি 8 রয়েছে, তার আগে ভাগ রয়েছে। এবার দেখো এবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। আমরা দেখতে পাচ্ছি এর মানে গুণ দাদা, তাহলে এর কাজটা আগে করতে হয়। এই 4 দিয়ে 4 কাটলে তাহলে কি থাকলো, এখানে শুধু 1 থাকলো। 1 দিয়ে যদি তুমি 4কে ভাগ করো 4ই হয়। তারপরে দেখো এখানে কি রয়েছে, তাহলে এখান এইটুকু তো আমরা লিখে নিয়েছি, 4 বসাও, ব্যাস। এবার দেখো যোগ আছে, এবার যোগ দেওয়ার পরে তুমি এই দিকে কী করবা, এই দিকে এর কাজটা আগে করবা। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা 6 দুগুণি 12, 12 ভাগ 3, দেখো 3, তারপরে ভাগ, এখানে 12, আর এই যোগ পর্যন্ত আমরা এখানে চলে এসেছি। এইটুকু আমাদের হয়ে গেছে কিন্তু, বুঝতে পারলে? আর এখানে বিয়োগ 8 রয়েছে। তাহলে এবার দেখো সেই একই সিস্টেম, যে সংখ্যা আগেরটা থাকবে আগেরটা লিখবা, আবার ভাগটাকে গুণ করবা, আর পরে যেটা থাকবে ডান সাইডে মানে পরে যেটা থাকবে সেটাকে উল্টে দিবা। তাহলে এখানে হবে 1/12। দেখো এটাতে কাটলে হচ্ছে 4 হলো, তাহলে 1/4 হলো। এইটুকু করে আমরা কি পেলাম, 1/4 পেলাম। আর আগে বিয়োগ 8 রয়েছে, তাই না? এখানে তুমি লিখে নাও একবারে 1/4 বিয়োগ 8, ব্যাস। এবার দেখো এবার কি করবা, ভাগের কাজটা আগে করবা। তাহলে এখানে দেখো হাফ, এখানে কি হবে সেই একই রকম, 4 গুণ 1/8 হয়ে গিয়ে তুমি বলবা হাফ হলো। তাহলে কত হলো, হাফ হলো। যোগ দিলে এদিকে 16 রয়েছে, এখানে এটা কী চিহ্ন ছিল, যোগ চিহ্ন ছিল। আর এখানে 1/4 বিয়োগ 8। এবার দেখো এবার কি করবা, দেখো যেগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সংখ্যায় যোগ করবা, বিয়োগ থাকলে বিয়োগ করবা, যোগ থাকলে যোগ করবো। দেখো 8-এর আগে কিছু নেই মানে যোগ আছে, তাহলে যোগ 8 আর যোগ 16, সঙ্গে সঙ্গে বলবা দাদা 24, যোগ 24 মানে 24। এবার দেখো এটা কিন্তু বিয়োগ, এই বিয়োগটা কার সঙ্গে লেগে আছে, ডান সাইডে যে সংখ্যা থেকে তার আগের চিহ্নটা হচ্ছে সেই মানে এর, বুঝতে পারছো? তাহলে এখানে তুমি হাফের থেকে এটা বিয়োগ করো, বিয়োগ 1/4 যদি করো, দেখো এখানে সবসময় কি করবা, এটাকে নিচেরটা এখানে যেটা থাকে না মানে যেটা বড় থাকে নিচেরটাকে সেটা পরিণত করার চেষ্টা করতে, নাহলে এমনি সিম্পল লসাগু করতে পারতে। 2 দিয়ে গুণ করে সমান করে নিলাম, তাহলে নিচে 4 আছে 4, দেখো 2 অক্ষে 2, 2 থেকে 1 গেলে 1, তাহলে 1/4। 24 পূর্ণ 1/4, 24 পূর্ণ 1/4 মানে তুমি সঙ্গে সঙ্গে বলবা 4 24 96, আর একে 97। যদি এটা অপশানে থাকে তাহলে এটাই উত্তর, না হলে পরে 97/4 আমাদের সঠিক উত্তর। এখানে কোনো মানে মাইনাস হবে না, প্লাস আছে কিন্তু প্লাস হবে, আর প্লাস দেওয়াও যায় না দেওয়াও যায় কোনো সংখ্যার আগে। বিষয়টা বোঝা গেল? এবার দেখো এই অঙ্কটায় আবার অনেকের সমস্যা হয়েছিল, একটু ছোট্ট করে বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝে নাও। দেখো 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি আমাদের জানতে চেয়েছে। আচ্ছা তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা যে 300-র মধ্যে এই 1 থেকে 300, দেখো এই 300-কে যখনই তুমি 11 দিয়ে ভাগ করবা,
এবার দেখো এটা কিন্তু 1 থেকে 300-র মধ্যে হচ্ছে, তুমি বলবা যে 11 দুগুণী 22 থাকলো কত 8, 0, 7 11 77, বিয়োগফল কত থাকছে 3 থাকছে। এটা এই যে 27টা কি পেলাম 11-র গুণিতক পেলাম, এটা কিন্তু 1 থেকে শুরু করে, কি বললাম বুঝতে পেরেছো, 1 থেকে 30 পর্যন্ত 27টা 11-র গুণিতক রয়েছে, বুঝতে পারছো, মানে 11 11 11 2 22 3 11 33 4 11 44 এরকম কতগুলো রয়েছে 27টা রয়েছে, কিন্তু আমাদের বলেছে দাদা 100 থেকে নাও তুমি। তাহলে এবার তুমি দেখবা যে 100-র মধ্যে কতগুলো 11 গুণিতক পড়ছে, তুমি সঙ্গে সঙ্গে বলবা 9 11 হয় 99, 9-এর সাথে 11 গুণ করলে হয় 99, মানে 9খানা 11 তোমার হচ্ছে 100-র আগে ওই পিঠে পড়ে যাচ্ছে, তাহলে সেই 9টা বাদ দিয়ে তুমি বলবা মোট কত পেলাম 18টা। আমি দেখলাম যে 100 থেকে 300-র মধ্যে 18টা 11-র গুণিতক রয়েছে। আর এই যে অঙ্কটা না, এটা হচ্ছে সমান্তরিক ক্রম অনুযায়ী মানে ক্রম বিন্যাস করো সেই টপিকের একটা অঙ্ক। এর একটা সূত্র আছে, কি মাথায় রাখবে, n/2 ইন্টু প্রথম প্রথম মানে ফার্স্ট গুণিতকটা, প্রথম গুণিতককে আমরা এ দিয়ে প্রকাশ করি, যোগ লাস্ট গুণিতককে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এন মানে কি, এন মানে যে কটা গুণিতক আছে, যেই 100 থেকে 300-র মধ্যে আমরা দেখলাম 18টা গুণিতক লিখবা, বাই 2। এ মানে দেখবা সব থেকে প্রথম গুণিতক, দেখো 100 থেকে এবার শুরু করে বলো যে এবার সবার প্রথমে কোন গুণিতকটা আসবে, তুমি বলবা 110কে এই 11 10কে 110, 110 হচ্ছে 100 থেকে শুরু করে 30 পর্যন্ত মানে যাওয়ার সময় সবার প্রথমে এই গুণিতকটা পড়ছে, সেটা নিবা। আর এবার দেখো, এবার যেতে 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 30 বলছে কেন, 300-র আগে পর্যন্ত কোন গুণিতকটা আসলো সেটা কি করে বাবা, 300কে তুমি 11 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকলো সেটা বাদ দিলেই তুমি হচ্ছে লাস্ট গুণিতকটা বেরিয়ে যাবে। দেখো 300 থেকে 3 গেলে 297 যোগ 297, ব্যাস এইটুকু ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে, আর কিচ্ছু নেই। বিষয়টা খুব ভালো একটা প্রশ্ন, আমি আরও সহজভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। চলো দেখো 9 গুণ, এটা তুমি যদি যোগ করো তাহলে কত হচ্ছে 7 হচ্ছে 0, আর এদিকে 2 3 4, ব্যাস এটা গুণ করলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। দেখো সিম্পলভাবে বোঝো, আমি তোমাকে আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাকে বললো যে 10 থেকে 50-এর মধ্যে কতগুলি 7-এর গুণিতক রয়েছে, এবং মানে 7-এর গুণিতকগুলির সমষ্টি কত, এই প্রশ্নটাই ধরো বললো যে 10 থেকে 50-এর মধ্যে 7-এর গুণিতকগুলির সমষ্টি কত। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, তুমি যে সূত্রটা জানো যে n/2 ইন্টু a প্লাস এল, তাই না, এল। এবার দেখো সঙ্গে সঙ্গে তুমি দেখছো যে 7 দিয়ে 50কে ভাগ করে বলবা 7 7টা 49, দেখো 50কে 7 দিয়ে সঙ্গে সঙ্গে ভাগ করে বলবা 7 7টা 49, মানে দাদা টোটালে 1 থেকে 50 পর্যন্ত 7-এর ঘরের গুণিতক, মানে 7-এর নামটা কবার আসে 7 বার আসে, তাই না, 7 7টা 49 পর্যন্ত। দেখো 7 কে 7, 7 দুগুণে 14, তাহলে এই 7 কে 7 একটা গুণিতক, 7 দুগুণে 14 2 নম্বর গুণিতক, 3 7 21, 3টে গুণিতক হলো 21 পর্যন্ত, তাহলে 50 পর্যন্ত 7টা গুণিতক রয়েছে। তাহলে এখানে n সমান কি তুমি 7 নিবা, 7 নিবা না, তুমি দেখছো 10 থেকে ওরা শুরু করেছে, তার মানে 10-এর আগে কিন্তু একটা 7-এর গুণিতক রয়েছে, সেটা 7 অক্ষে 7, তাহলে 1 বাদ যাবে, তুমি বলবা 6 হবে, তাহলে n সমান এখানে 6/2। দেখো এবার 10 থেকে শুরু করে 10-এর মানে পর থেকে শুরু করে সর্বপ্রথম ফার্স্ট কোন গুণিতক রয়েছে 7-এর 14 লিখলে, যোগ দিবা। এবার দেখো 50-এর কাছে মানে সব থেকে নিচে, 50 সব থেকে নিচের দিকে কাছে কোন গুণিতকটা রয়েছে, তুমি বলো 49, তাই না, 7 7টা 49, ব্যাস এইটুকু তুমি যোগ করে দেখো, এখানে 3 হচ্ছে, ব্র্যাকেট মানে তো গুণ। এবার দেখো এটুকু যোগ করো, দেখো 40 50 আর হচ্ছে 53, ব্যাস এটা গুণ করলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। চলে আসি পূর্ণ সংখ্যা। দেখো এই প্রশ্ন নিয়েই কিন্তু অনেকের সমস্যা রয়েছে, দেখলাম আমাকে অনেকেই বলেছো। দেখো এই যে পূর্ণ সংখ্যা, ধরো পরীক্ষায় এমন প্রশ্ন আসবে, নিম্নের কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা, নাও 4টে অপশান দিয়ে এবার করো, কি করে বার করবা। আসলে তোমাকে জানতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা কি, মানে যে সংখ্যাটাকে, দেখো পারফেক্ট পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে, মানে যেটাকে বলি পারফেক্ট স্কোয়ার নাম্বার, ঠিক আছে। তাহলে এবার দেখো মানে যে সংখ্যাটাকে বর্গমূল করলে একটা নির্দিষ্ট মানে সংখ্যা পাওয়া যায়, যেমন বিষয়টা কি সিম্পল বলি যে 100, এই 100টাকে একটা পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই সংখ্যা, কারণ একে বর্গমূল করলে আমরা 10 একটা পূর্ণ সংখ্যা পাই, 10 10কে 100,
ঠিক আছে, যদি এখানে 102 দিত, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এটাকে বর্গমূল করলে কখনোই আমরা একটা মানে পূর্ণ সংখ্যা পাবো না, সেটা হয়তো 10.0002 এরকম কিছু পাবো, তখন কিন্তু এটা হবে না। বুঝতে পারছো? তাহলে সেইটাই মাথায় রাখবা যে পূর্ণবর্গ সংখ্যা মানে বোঝায় যেটা একদম পারফেক্ট, মানে একটা মানে যে একটা অখণ্ড সংখ্যা যখন বেরোবে সেটাই হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এবার দেখো এই 4টে অপশান দিয়ে তোমাকে বললো যে এর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা, দেখো তুমি কি করে বার করবা, এই 4টের কি বর্গমূল করে চেক করে করে দেখাটা আমাদের সম্ভব? এইভাবে যেভাবে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে অনেকে করে, বর্গমূল কিচ্ছু করবো না আমরা কি করব, দেখো আমরা আমাদের কনসেপ্টটাকে কাজে লাগাবো। আমরা বহুত দিন আগে শিখেছি ডিজিট সাম, ইউনিট ডিজিট, আজকে আমি সেই বিষয়টা একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। দেখো ইউনিট ডিজিট মাথায় রাখবে, কি বললাম, ইউনিট ডিজিট। হ্যাঁ, ইউনিট ডিজিটের ক্ষেত্রে এখানে তুমি দেখবা এই পূর্ণবর্গ সংখ্যা করার সময় যে সংখ্যাটার ইউনিটে 2, 3, 7, 8 থাকবে সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। কি বললাম? নয়। মাথায় রাখবা যে এই যে তুমি দেখতে যাচ্ছ যে ইউনিট ডিজিট মানে কোনটা, এককের ঘরের অঙ্ক, বাংলায় বলে যে ইউনিট ডিজিট মানে বাংলায় বলে এককের অঙ্ক। এই এককের অঙ্ক যদি 2, 3, 7, 8 হয় তাহলে সেটা কোনোদিন পূর্ণবর্গ সংখ্যা হবে না। সঙ্গে সঙ্গে তুমি বলছো দাদা এই যে 2, 3, 7, 8-এর মধ্যে 8 কিন্তু রয়েছে এককের ঘরে, এটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না, বাদ হয়ে গেল। নিমেষের মাধ্যমে তুমি অ্যান্সার করতে পারবে। দেখো বাকিগুলো কিন্তু এর মধ্যে নেই, মানে এগুলো হতে পারে, হবেই বলছি না। চলে আসে আর একটা কনসেপ্ট তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে ডিজিট সাম, মানে অঙ্কের যোগফল। ডিজিট মানে অঙ্ক, সাম মানে যোগ, অঙ্কের যোগ আর কি। ঠিক আছে, অঙ্কের যোগের ক্ষেত্রে বলে যে এই যে যেটা পূর্ণবর্গ সংখ্যা কিনা, এক্ষেত্রে এই যে সংখ্যাটা, পুরো সংখ্যাটা, এই পুরো সংখ্যাটার অঙ্কগুলি তুমি যদি যোগ করো, যোগ করে তুমি যদি 2, 3, 5, 6, 8 পাও, তাহলে সেটা কোনোদিন পূর্ণবর্গ সংখ্যা হবে না, নয় মানে না। ঠিক আছে, তাহলে এবার দেখো তুমি চেক করবা কি করে। এবার দেখো আর একটা জিনিস মাথায় রাখবে, ইউনিট ডিজিটের ক্ষেত্রে দেখো এর কিন্তু অনেকটা, মানে এটা শেখাতে গেলে তোমাকে কিন্তু আমাকে 10 থেকে মানে 20-30 মিনিট সময় আমাকে দিতে হবে। ঠিক আছে, একদম মানে কি বলবো, মানে এর কিন্তু ব্যতিক্রম 2-1টা আছে। এবার দেখো পরীক্ষকরা কিন্তু অপশনে, এটা কিন্তু একটা প্রশ্ন, এটা প্রশ্ন বলতে কি বলছি, মানে এটা হচ্ছে একটা পরীক্ষায় আসা প্রশ্ন, সেই অপশানটাই আমি কিন্তু তুলে দিয়েছি। ঠিক আছে, মানে এর কিন্তু তুমি যদি 2-1টা, হাজারে একটা ব্যতিক্রম পাবা। বুঝতে পারছো আমি যে নিয়মটা তোমাকে দেখাচ্ছি, হাজারে একটা ব্যতিক্রম পাবা। ঠিক আছে, আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। দেখো এবার ইউনিট ডিজিটের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা, যদি কোনো ইউনিটের অঙ্ক মানে এককের অঙ্ক আমি 5 হয়, এককের অঙ্কটা যদি 5 হয় তার আগে 2 থাকতেই হবে, মানে পূর্ণবর্গ হতে গেলে তার আগে 2 থাকতে হবে। এবার ধরো এককের অঙ্ক 5 আছে, এখানে 3, 4 অন্য কিছু রয়েছে, তাহলে সেটা কোনোদিন পূর্ণবর্গ হবে না। এটা হচ্ছে এককের ঘরের 5-এর 5কে বললাম। এবার এককের ঘরে ধরো 4 রয়েছে, এবার তার আগে একটা ইভেন্ট নাম্বার যদি থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে। আমরা কিন্তু এখানে দেখছি যে কোনটা পূর্ণবর্গ হবে না, মাথায় রাখবে। তাহলে হবে না দিয়েই আমি বলি না, গুলিয়ে যাবে। মাথায় রাখবা যে 5-এর আগে যদি 2 বাদে অন্য কিছু থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 4-এর আগে যদি অড মানে কি বিজোড় সংখ্যা থাকে, 4-এর আগে যদি অড নাম্বার থাকে, দেখবা যদি এরকম একটা সংখ্যা দিয়ে লাস্টে 4 রয়েছে, তার আগেরটা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটাও জিন্দেগিতে, মানে কখনো আর কি, জিন্দেগিতে বলাটা ভুল, মানে কখনো আর কি পূর্ণবর্গ সংখ্যা হবে না। এবার 6-এর ক্ষেত্রে দেখবা, এখানে 6 নেই, 6টা বলি। 6-এর ক্ষেত্রে দেখবা যে 6-এর আগে যদি ইভেন্ট নাম্বার মানে জোড় সংখ্যা থাকে, 6-এর আগে জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো তুমি যদি মাথায় রাখো, বেশি সময় লাগবে না, একবার জায়গায় 2বার তুমি দেখলে পরেই মাথায় তোমার ধরে যাবে। সঙ্গে সঙ্গে বলবা যে 6 আছে এককের ঘরে আর তার আগে আছে একটা জোড় সংখ্যা, কখনো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু আমরা 0 আর 1 নিয়ে তো আমরা ইউনিট ডিজিটে দেখিনি, চলো এবার ডিজিট সামটা অ্যাপ্লাই করি। এখানে ডিজিট সাম বলে 9-এর কোনো ভ্যালু নেই, 9 যেখানে হবে সেখানে বাদ দিয়ে দাও। 7 আর 2 9 উড়ে গেল। দেখো থাকলো কত, 3 আর 1 4। আচ্ছা ডিজিট সামের মধ্যে 4, হ্যাঁ 4 থাকলে হতে পারে বলছে, ওরা বলছে যে 2, 3, 5, 6, 8 থাকলে হবে না, তার মানে 4 থাকলে হতে পারে। চলো এটা চেক করো। দেখো 9 তো বেরিয়ে গেল, 7 আর 2 9 উড়ে গেল। দেখো 6 আর 8 কত, 6 6 12 14, 14 মানে দাদা 5, 14 মানে 1 মিনিট, অঙ্কগুলির যোগফল 5।
তাই না? যদি ৫ হয়, অঙ্কের যোগফল যদি ৫ হয় তাহলে কখনোই সেটা মানে পূর্ণ সংখ্যা হবে না। সঙ্গে, সঙ্গে তুমি অ্যান্সার নিয়ে নেবা অপশন বি। বিষয়টা বুঝতে পারলে কতটুকু সময় লাগলো তোমার? তুমি কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজভাবেই মানে বিষয়টা করতে। দেখো এইগুলো তোমার মাথায় থাকলে সঙ্গে, সঙ্গে দেখবা এককের ঘরে ৮ আছে, হবে না। ১ আছে, হতে পারে। ০ আছে, হতে পারে। ৬ আছে, কিন্তু ৬ এর আগে একটা জোড় সংখ্যা আছে, তাহলে এটা হবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? ডিজিট সাম চেক করবা, অ্যান্সার বেরিয়ে যাবে চট করে। কিন্তু তুমি যদি ওই যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ৪ টি অপশনই ভাগ করে, করে চেক করতে চাও, বহুত সময় চলে যাবে তোমার এই একটা অঙ্কের ক্ষেত্রে। সেই জন্য কিছু, কিছু কনসেপ্ট আমি বারবার বলি, একটু বুঝে শিখে নাও। ঠিক আছে?